অর্থনীতি বিভাগে। আমি এখানে মাসুম বিল্লাহকে দেখছি। মাসুম বিল্লাহ ওর ব্যাচমেট, এখন এখানে টিচার হিসেবে আছে অর্থনীতি ডিপার্টমেন্টে। সো আমার ব্যক্তিগত এই সম্পর্কটা ভার্সিটির সাথে আছে এবং এসে আমার ওটা মনে হচ্ছিল, ভাবলাম একটু স্মৃতিচারণ করি। জুলাই নিয়ে আলাপ, এবং আমি উপাচার্য একটা কথা বলেছেন, আমি ওটা দিয়ে শুরু করতে চাই। মানে জুলাই তো আসলে কি হঠাৎ করে নাজিল হয়েছে? এটা কি একটা বজ্রপাত হলো, আওয়ামী লীগ মরে গেল, মানে তথ্য ভাষায় বলে ঠাডা পড়ছে? ইজ ইট লাইক দ্যাট? না, সমস্যা হচ্ছে এই জায়গায়, এটাই চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টা হবে, এটা নিয়ে প্রস্তুতি ছিল। এই যে আমরা বলি না যে আমরা জুলাইয়ের ঐক্য ভেঙে গেছে, জুলাই নিয়ে ব্যবসা হচ্ছিল, প্রত্যেকটা প্রেডিক্টেবল, এগুলো প্রত্যেকটা যে হবে এটা বোঝা যাচ্ছিল। আমার অনেকগুলো প্রেডিকশন আছে যে আমরা এই অভ্যুত্থানের পর কি করব। আমার তো নিজস্ব একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথাগুলো বলেছি, কলাম লিখেছি, টিভিতে বলেছি। একদম নতুন কিছু হয় নাই বাংলাদেশে। প্লিজ আমরা যেন হতাশ না হই। আমরা এক্সপেক্ট অনেক বেশি করতে থাকলে হতাশ হয়ে যাব কোনো একটা সময়। বরং আমি এভাবে বলতে চাই, পোস্ট আপরাইজিং যে দেশগুলো আছে মিডল ইস্টে, ওগুলোর দিকে যদি তাকাই, দেখবো আমরা আসলে ভালো আছি, অনেক ভালো আছি। আমি উদাহরণ যদি দিই, মধ্যপ্রাচ্যে যে আরব স্প্রিং হলো, এর মধ্যে অন্তত 3টা দেশ, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, 3টে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তাদের সরকারকে পতনের চেষ্টা করতে গিয়ে। কোনো জায়গায় পতন হয়েছে, কোনো জায়গায় হয়নি। সিরিয়ায় হয়নি, কিন্তু গৃহযুদ্ধ হয়ে গেছে। লিবিয়ায় হয়েছে, কিন্তু গৃহযুদ্ধ হয়েছে। আর 2টা দেশ যেগুলোতে পতন হয়েছে, গৃহযুদ্ধ হয়নি, একটা হচ্ছে ইজিপ্ট, একটা হচ্ছে তিউনিসিয়া। ইনফ্যাক্ট তিউনিসিয়াতে এটা শুরু হয়েছিল। ইজিপ্টে তো এখন একটা মিলিটারি ডিক্টেটর আছে, এবং তিউনিসিয়াতে দীর্ঘদিন তারা নানান কিছু করে শেষ পর্যন্ত আবার যাকে তাড়ানো হয়েছিল সেই বেন আলীর মতো আরেকজন ডিক্টেটর এসে হাজির হয়েছে টু সাম এক্সটেন্ট। তো সেই বিবেচনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন ভালো আছে, বা বাংলাদেশে কেন শেখ হাসিনার পতন তুলনামূলকভাবে আগে হয়েছে? ইজন্ট ইট? হোসনি মোবারক 30-35 বছর, বাশার আল আসাদ, আপনি বেন আলী, ইউ নেম ইট, প্রায় সবাই 25-30 বছর ধরে ছিল। শেখ হাসিনা 15 বছর থেকেই তার পতন হয়েছে। বা কোনো কোনো দেশে পতন হয় না। আমি কাছাকাছি একটা দেশের এক্সাম্পল প্রচুর দেই, সেটা হচ্ছে কম্বোডিয়া। হুন সেন, মানে শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন, হুন সেন সাকসেসফুলি সেটা করেছেন। উনি 25-26 বছর ক্ষমতায় ছিলেন। তারপর গত নির্বাচনে উনি ওনার বড় ছেলে হুন ম্যানেটের কাছে ক্ষমতা দিয়ে উনি একটু বিশ্রামে আছেন। শেখ হাসিনা তো তাই চেয়েছিলেন, উনি রেডি করছিলেন। এখন ডিবেট হচ্ছিল ওনার ছেলে নামে নাকি ওইদিকে আবার বোন, কিন্তু ওটা ওনাদের মধ্যেই থাকবে। ওনারা 41 পর্যন্ত ক্ষমতায় থেকে আরেকজনের কাছে হস্তান্তর করবেন। কিন্তু এটা হলো না কেন বাংলাদেশে? আমার উত্তর হচ্ছে বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল। আই রিপিট, বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল, যেটা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে। এই যে তুলি বলছেন মায়ের ডাকের কথা, আমরা ওই যে সময় যখন খুব জুলাই বলি, আমরা অন্যদেরকে অসম্মান করি, এটা উচিত না। জুলাইয়ের জায়গায় জুলাই আছে, জুলাইয়ের কৃতিত্ব জুলাই আছে। একইভাবে ধরুন 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি 71-এ বজ্রপাতের মতো হয়েছিল? আপনি যদি হিসাব করেন, 47-এর পর থেকে অনেকগুলো ল্যান্ডমার্কস আছে যেগুলোর আলটিমেট লড়াইটা গিয়ে ওখানে হয়েছে। কেউ কোনো টুশব্দ করতে পারে না। কিছু মানুষ এসে দাঁড়িয়ে বলছে আমার স্বজনকে ফেরত দিতে হবে। চিন্তা করতে পারবেন এটা কিরকম সাহসের ব্যাপার ছিল। বিলিভ মি, কি পরিমাণে এজেন্সির লোকজন চারদিকে গিজ গিজ করত, মানুষ যেতে ভয় পেত। খুব অল্প মানুষ সেই জায়গাগুলোতে যেত। প্রত্যেকটা লড়াই, এই যে শেখ হাসিনার উপরে স্যাংশন নেমে আসলো, বাহিনীর উপরে স্যাংশন নেমে আসলো, এটা কি এই লড়াইয়ের আউটকাম না? এগুলো যদি না হতো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়তেন ক্রমাগত? এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্রমাগত তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, খেয়াল করবো আমরা। খোকন ভাই এখানে খুব বেশি বলেননি কিছু, আমি ওনার সাথে বসে কথা বলছিলাম। ওনার ফেসে এখানে একটা বুলেট আছে, আপনারা মন দিয়ে খেয়াল করলে তিল মনে হতে পারে শটগানের বুলেট। ওনার হাতে হ্যান্ডকাফের দাগ আছে, 4 মাস যখন উনি গুম হয়েছিলেন সেই দাগ দেখলাম আমি। এই প্রত্যেকটা ঘটনা ক্রমাগত ঘটেছে, বুলেট কিন্তু একটা না, সারা ফেসে মাথায় আরো আছে। এরকম অসংখ্য মানুষ। আমি ন্যূনতম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাকে যেহেতু কিছু মানুষ চেনেন, 2023 বা 24 সালে একদিন আমি রাস্তায় হচ্ছে এক ইয়াং মানুষ আমাকে থামালেন, আমাকে থামিয়ে বলছেন আপনার সাথে আমার একটু কথা আছে, আপনাকে আমি চিনি। আমি বললাম বলুন। উনি বিএনপি করেন, 23-24 বছরের দিক থেকে উনি মুভমেন্টের মধ্যে ছিলেন, এবং বললাম আমি হঠাৎ করে দেখি আমার বয়স 40 হয়ে গেছে।
আমার ছেলেমেয়েরা বড় হয়েছে এবং আমি কিছু করতে পারছিলাম না। আমি গুমের কথা বলছি না, খুনের কথা বলছি না, আপনি ন্যূনতমটা খেয়াল করুন। উনি জেলে ছিলেন, এরপর এবং জেলেও ব্যাপারটা কিরকম জানেন, বার্ডেনে যদি যান আপনি দেখবেন লোকজন জিজ্ঞেস করে কত কত মানে আপনার সুগার কত। বিএনপির লোকজন একত্র হলে দেখেছি কত মানে আপনার মামলা কত, 30, 40, 50। মহাসচিবের বিরুদ্ধে 100-র বেশি মামলা, আর আমাদের হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 450-র মতো, মানে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে একটা মানুষের বিরুদ্ধে 400-র বেশি মামলা আছে। মানে সারা দুনিয়ার সব ক্রাইম উনি করছেন। মানে ব্যাপারগুলো এই রকম। তো উনি আমাকে বলছেন ঠিক আছে জেল খেটেছি, এটা হয়েছে, পালিয়ে থেকেছি, এখন আমার নামে 60-70টা মামলা আছে, প্রতিদিনই কোনো মামলার সাক্ষী, কোনো মামলার শুনানি, এসবের জন্য আমাকে হাজিরা কোর্টে যেতে হয় এবং আমি কোনো কাজ করতে পারি না। খেয়াল করে একটা মানুষ আপনাদের এখানেই আসতে হয়, প্রতিদিন সকালে এখানে আসবেন, ওনার কোর্ট টোট যখন শেষ হবে তখন বিকেল হবে, এই মানুষটা চাকরি করবে না ব্যবসা করবে, পরিবার পথে বসে গেছে। আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমি কখনো বাইকে চড়ি না, মানে আমাকে আমার ডেড বডি বাইকে তোলা যেতে পারে, আমি ফান করে বলি, আমি জীবন্ত অবস্থায় বাইকে চড়বো না। এটা একটা কারণ হচ্ছে আমি তো ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, তো তখনও এত বাইক ছিল না, কিন্তু তখন আমি দেখছি বাইকের অ্যাক্সিডেন্ট ইজ হরিবল, মানে মানুষ এভাবে বাইকে অ্যাক্সিডেন্ট করে এবং আমরা খুবই রেকলেসলি বাইক চালাই। আমার খুব ঝামেলা থাকলে আমি রাইড শেয়ারিংয়েও যাই না, যে ঠিক আছে গাড়ি চালাতে পারছে না, আমি রাইড শেয়ারিংয়ে চলে গেলাম। একদিন আমি রাস্তায় সম্ভবত সিএনজির জন্য অপেক্ষা করছি, এক ভদ্রলোক আমাকে পাশে দাঁড়ালেন, আমি আপনাকে পৌঁছে দিতে চাই, কোথায় যাবেন, আমি আপনাকে চিনি। বললাম না ভাই আমি বাইকে উঠে রইব, ওনাকে ওই কথা বললাম হাসতে হাসতে যে আমার ডেড বডি বাইকে উঠতে পারে কিন্তু আমাকে জীবন্ত অবস্থায় বাইকে তোলা যাবে। উনি আমাকে চেপে ধরে তুলে ফেললেন যে আপনার সাথে আমার কিছু কথা আছে, তো বলি। এই ভদ্রলোক কোনো একটা এলাকায় বিএনপি, আমি ভুলে গেছি, বিএনপি করেন, বিএনপি করার এলাকায় থাকতে পারেন। আপনাদের মনে আছে না আমাদের মহাসচিব একবার কেঁদে ফেলেছিলেন যে এখানে রিক্সা চালাচ্ছে, রেস্টুরেন্টে কাজ করছে, সামর্থ্যবান পরিবারের মানুষজন। ওই ভদ্রলোকের একটা আবাসিক বাড়ি ছিল, ভাড়া দিতেন, সামর্থ্যবান পরিবার, তার দোকান ছিল। ওনার ওই বাড়ি দোকান সব দখল হয়ে আওয়ামী লীগ ভোগ করছে। ওনার পরিবার কোনো মতে একটা বাসায় আছে, উনি বলছেন ওই বাসাটায় ফ্ল্যাট, অনেকগুলো বাড়ি ছিল, একটা ফ্ল্যাটে ওনার পরিবারকে থাকতে দিয়েছে, কিন্তু উনি এলাকায় যেতে পারেন না, ওদের কোনো আর্নিং নেই। উনি এই রাইড শেয়ারিং করে টাকা নিয়ে সেটা পাঠান, উনি বছরের পর বছর এই কাজটা করে যাচ্ছেন। আমি মৃত্যু, গুম, এগুলো অনেক বড় ব্যাপার, আমি যেটা ন্যূনতম এটা নিতে আমরা কজন প্রস্তুত আছি, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জিনিসগুলো নিয়েছিলেন। শেখ হাসিনার পতন এই কারণে আসলে ঘটেছে, ক্রমাগত আঘাত পেতে 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 এটা ভেতর থেকে দুর্বল হয়েছে। জুলাইতে আবার আমরা একটা কাজ করলাম, সেটাও খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে এভাবে ব্যাখ্যা করতে চাই। ছোটবেলায় যখন দেখতাম যে কোনো মানুষ ভারী কিছু একসাথে টানছে, তখন ওই যে মারো জোয়ান হেইও বলে ওঠে সবাই, আমি অবাক হতাম যে আরো অনেক কিছু বলে, কিন্তু এটা কেন করে আমি বুঝতাম না। আমি দেবতাকে জিজ্ঞেসও করেছি, জবাব পাইনি। পরে বুঝলাম ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যখন একটা কাজ করতে চাই, একটা ভারী জিনিস তুলতে যাই, হেইও ইজ আ সিগন্যাল যে এখন তুমি তোমার শক্তিটা দাও। সো সবার শক্তি একসাথে সিনক্রোনাইজড ওয়েতে দেওয়ার জন্যই ওই পয়েন্টটা ঠিক করা হয়। জুলাইতে আসলে এই ঘটনাটা ঘটেছিল, আমাদের প্রত্যেকে তার তার জায়গায় আমরা যা যা করতে পেরেছি, যে যা যা করতে পেরেছি। আমি খুব সাহসী মানুষ না, আমি আবারও বলছি, আমাকে আমার অ্যাক্টিভিজম দেখে অনেকে ধারণা করেন আমি হয়তো খুব সাহসী মানুষ না, কিন্তু জুলাইয়ে যেটা হলো যে আপনার পেছনে ক্রমাগত ডিজিএফআই ফোন করছে আমাকে, ওই যে বললাম না যে জুলাই যদি সফল না হতো আমরা আসলে কে কোথায় থাকতাম, এই হিসাবটা আসলে করারই কথা ছিল। কিন্তু আমি দেখলাম ভয় পাচ্ছি না, আর যারা মাঠে নেমে জীবন দিচ্ছেন কেউ না, বাবা সন্তানকে নিয়ে যাচ্ছেন, বাবা মাঠে আছেন, বাবা ডাকছেন সন্তানদেরকে, প্রতিটা শ্রেণী পেশার মানুষ। আমাদের আন্দোলনে একটা সময় আমাদের সমাজে যাদেরকে আমরা এলিট বলি, সাধারণত তারা খুব বেশি এনগেজ হয় না, এরকম একটা পারসেপশন আছে। জুলাইতে তারাও আসলেন, তো সব মানুষের সামষ্টিক যে বল প্রয়োগ ওই মুহূর্তটাতে হয়েছে, এবং তাতে যে কাজটা হওয়ার কথা ছিল সেটাই যথেষ্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে আমরা জুলাইতে এটা চেয়েছি, ওটা চেয়েছি, নানানজন নানান কিছু চেয়েছে, কিন্তু জুলাইয়ের একটা চাওয়া ছিল, আমি মনে করি একটা কারণে জুলাই আসছে বলে আমি মনে করি, এটা বলার কিছুটা অধিকার আমি রাখি। কারণ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আমার অ্যাক্টিভিজমের অন্তত 14 বছরের হিস্ট্রি আছে। কেন 14 বছর বলছি, আমি দীর্ঘদিন থেকে ব্লগিং করি। 2011 সালে যখন শেখ হাসিনা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, আপনারা এটা মনে রাখতে পারবেন, সেদিন থেকে বোঝা যাচ্ছিল উনি কি করতে যাচ্ছেন। সো 2011 থেকে ব্লগে, পত্রিকায়, কলাম, আমি
4-5টা ন্যাশনাল ডেইলিতে রেগুলারলি কলাম লিখেছি, আমি টক শো করেছি কয়েক হাজার, আর নিজের যে প্ল্যাটফর্ম আছে সেখানে কথা বলেছি। সেইটার ভিত্তিতে আমি বলছি, আমার সাথে ডিবেট আপনারা করতে পারেন, জুলাইয়ের আসলে একটা কমন চাওয়া ছিল, সেটা শেখ হাসিনাকে যেতে হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ লাগবে। শেখ হাসিনার অপরাধ ছিল উনি আমাদের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছেন। সফল হয়ে যাওয়ার পর এক একজনের মনে এক একটা ছিল, কেউ চেয়েছিল এটাকে একটা ইসলামিক রিপাবলিক বানাবেন, কেউ মনে করেছেন এটাকে বিপ্লব নাম দিয়ে সংবিধান স্থগিত করে একটা বিপ্লবী সরকার টরকার করে দেশ দখল করে ফেলবো, কারো কারো চিন্তা ছিল সংবিধান নতুন করে লিখবো, নানান কিছু। কিন্তু আমরা কাজ করব আসলে একটাকে নিয়ে, একটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে আগাচ্ছি। আমরা একটা ভালো নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এই সরকারের সাথে আমি কাজ করছি। ভুলভ্রান্তি আছে, এই সরকারের অবশ্যই ভুলভ্রান্তি আছে, থাকতেই হবে। আমি নিজেও বহু সময় সেই ভুলভ্রান্তিগুলো উল্লেখ করার চেষ্টা করি, কিন্তু আন্তরিকভাবে এই সরকার কাজ করতে চায়। এবং জুলাইয়ের যে চেতনা বা মননে জুলাইয়ের কথা বলছে, মননে জুলাই আমরা রাখতে চাইব এইভাবে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যাতে কন্টিনিউ করে, আবার যাতে নির্বাচনটা ঠিকঠাক মতো হয়। সেই নির্বাচন আমরা পরাজিত হতে পারি, অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু ওই জায়গাটা ঠিকঠাক করে রাখা। আমরা এইটুকু যদি করতে পারি, আমি মনে করি আফটার সাম 15 or 20 years আমরা একদম একটা ডিফারেন্ট দেশ পাবো। শেষ করব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ব্যাপারে একটা কথা বলে। আমরা ট্রেজারার যেটা বলেছেন, গরিব বা দুর্বল সন্তানের প্রতি মায়া, মানে আমরা দেখতে চাই সেই মায়াটা আলটিমেটলি তাকে সবল করে তুলছে। মানে যদি সবল না হয়ে ওঠে, ওই মায়া থাকলে আসলে হবে না। এই ডিপার্টমেন্টের গুরুত্ব তুলিও বললেন, খুবই ইম্পর্টেন্ট। মননে এবং চেতনায় যদি আমরা জুলাইকে ধারণ করতে চাই, এটাই সঠিক ডিপার্টমেন্ট যারা এই কাজগুলো করবে। আমরা চাই এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, আমার নিজেরও খানিকটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে, আমি আমার নামের আগে একটা ডাক্তার লেখা হয়, আমি পছন্দ করি না, কিন্তু কীভাবে যেন এটা হয়ে গেছে। আমি ডাক্তারি করিনি একদিনও। আফটার দ্যাট আই ডিড স্টাডি ফিল্ম। আমার ফিল্ম নিয়ে ফিল্ম বানাবো বলেছি, ডাক্তারি করি নাই, ফিল্মও ঠিকঠাক বানানো হয় নাই, বাট স্টিল এখনও সেই প্যাশনটা আছে, সেজন্য আসলে এসেছি আজকে এখানে। আমাকে লাবিব যখন বললেন, আমি ফিল্ম ডিপার্টমেন্টের কথা শুনেই আসলে এসেছি। তো আপনাদের কাছে আমি যেটা চাই, নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলুন, যাতে ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন, ন্যারেটিভের দখল আপনারা নিতে পারেন, মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন। সরকার এই ব্যাপারে খুবই সিনসিয়ার আছে, এই ডিপার্টমেন্ট তো বটে, ভবিষ্যতে জুলাই সহ আরও যা আমরা একটা জাতি যখন তৈরি করতে যাই, আমরা যে সবার আগে বাংলাদেশ বলি, এটা বিএনপি স্লোগান বলে এটাকে ডিসকার্ড করার দরকার নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আসলে আমরা এমন একটা দেশ চেয়েছিলাম হাসিনার সময় যে সবার আগে বাংলাদেশ, হাসিনার সময় সবার আগে অন্য কোনো দেশ ছিল, তাই না? কিন্তু আমরা বলছি সবার আগে বাংলাদেশ, আমরা যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ এইভাবে ভাবতে পারি। সো এই যে ন্যারেটিভ বিল্ডিং, এটা এই ডিপার্টমেন্টটা করবে। আপনারা, আবারও বলছি, একাডেমিকলি পড়ুন, প্রচুর ফিল্ম দেখুন, বানানোর চেষ্টা করুন, পরীক্ষা নিরীক্ষা করুন। সরকার আপনাদের সাথে আছে, সরকার চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত ভালোভাবে সম্ভব আপনাদেরকে সাপোর্ট করা। আর বায়াস থাকা ঠিক না। আমি যেহেতু ফিল্ম মেকার এখনও সেই অর্থে হয়ে উঠি নাই, ফিল্ম পড়িয়েছি অনেকদিন, কিন্তু ওই যেহেতু ব্যক্তিগত একটা ভালো লাগা আছে, এখন সেখানে বসে আমি চেষ্টা করব আপনাদের যতটা পাশে থাকা যায়। এটাতে যদি কিছুটা সমালোচনা হয়, আমি সেই সমালোচনা মাথা পেতে দেবো। ধন্যবাদ।